দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে নিশ্চয়ই এর মধ্যে আপনারা খবর পেয়ে গেছেন, একটা বড় অগ্রগতির কথা যদি বলি, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন এবং আজকে ঐকমত্য কমিশনের বৈঠকের পর সেখান থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে আগামী 15ই অক্টোবরের মধ্যে ঐকমত্য কমিশন থেকে বিভিন্ন যে সংস্কারের সুপারিশগুলো আছে সেগুলো সরকারের কাছে জমা দেওয়া সম্ভব হবে এবং তারা বেশ সন্তুষ্ট যে ঐকমত্য কমিশন একটা শেষ পর্যন্ত সবার একমত হওয়ার একটা জায়গায় আসতে পেরেছেন বলে তারা প্রত্যাশা করেছেন। আগামী 8 তারিখে আর একটা বৈঠক আছে। এই যখন ঘটনা, তখন কিন্তু একটি জায়গায় আবার আমরা দেখলাম যে একটু মতের অমিলও আছে। এই জুলাই সনদ বাস্তবায়নের যে গণভোটের কথা বলা হচ্ছে, জামায়াত ইসলাম বলছে সেটি তারা ডিসেম্বরের মধ্যে চায়, অন্যদিকে বিএনপি এবং এনসিপি তারা বলছে তারা আগামী ফেব্রুয়ারিতে যখন জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের সঙ্গে এই গণভোটটি করলে তারা সেখানে রাজি আছে। এখানে অমিল আছে। আরেকটি ঘটনা দেখলাম যে এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে উপদেষ্টাদের অনেকেই নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। সব কিছু মিলিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। আমাদের আলোচনার বিষয় আমরা দিয়েছি কিসে মত কিসে অমত। দুজন আলোচক আছেন, পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন গোলাম মাওলা রনি, রাজনীতিবিদ, লেখক, কলামিস্ট, এবং আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ। অসীম, দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। গোলাম মাওলা রনি, আজকে যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন এক ধরনের মানে কোনোভাবেই একমত হওয়া যাচ্ছিল না এমন একটা জায়গায়, সেখানে হঠাৎ করে আজকে বৈঠকের পর গণভোটে সবগুলো রাজনৈতিক দল রাজি হয়ে গেলেন। এটা কি যে প্রধান উপদেষ্টা যে তিনটি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে আমেরিকা সফর করে আসলেন, সেটির একটা ফলাফল কিনা যে সেখানে গিয়ে তারা কাছাকাছি হতে পেরেছেন আলোচনাটা? সেটা হতে পারে। আবার আমাদের দেশটা আসলে অলি আল্লাহর দেশ, তো গাউস কুতুব অলি আল্লাহ পীর মাশায়েখদের দেশ। এখানে অনেক আসমানি যাকে বলে দোয়া দুরুদ থাকে। আপনি দেখেন যে আমাদের দেশে বড় বড় রাজনৈতিক দল নির্বাচনের আগেই তারা সিলেটে যান, তারপরে হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। তারপরে সিলেটের সদর আসনটি 1 নম্বর আসনটি, ওটাকে ধরে নেওয়া হয় যে ওটা একটা মর্যাদার প্রতীক। ওখানে যারা জিতে ওরাই সরকার গঠন করে। তো সেই দিক থেকে এখন হয় কি, বাংলাদেশে তো সব কিছু এলোমেলো টিল নাও এলোমেলো। তো সেই এলোমেলো জায়গার মধ্যে যখন হঠাৎ একটা ঐক্যমত্য জিনিসের ঘটনা ঘটে আসছে, এটা হতে পারে একটা অলৌকিক ঘটনা হতে পারে। হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে ইসলামী দলগুলোর একটা খুব ভালো সম্পর্ক। বাংলাদেশের যত পীর মাশায়েখ আছেন তারা তো তাকে কি বলবো 50 বছর ক্ষমতায় চাচ্ছেন, তারপরে আজীবন তিনি ক্ষমতায় থাকেন এবং তার জন্য দোয়া দরুদ পড়তে পড়তে মোনাজাত করতে করতে কত হুজুরের জিন্দেগি মানে তামা হয়ে গেছে, তার কোনো ইয়াত্তা নাই। এখন কোন হুজুরে হয়তো দোয়া করে ফেলেছেন যে এই বয়স্ক মানুষ 87 বছর বয়স, সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, যেখানে হাত দেয় সেখানে শুধু ছাই, যেখানে হাত দেয় সেখানে কিছু নাই। তো এই অবস্থাতে কিছু সফলতা দরকার, কিছু কারামত দরকার। তো এরকম কোনো কারামত ঘটতেও পারে। আর 3 জন একসাথে গিয়েছেন, এখানে আমার কাছে মনে হয় না যে এখানে তাদের মধ্যে ভালো কিছু ঘটেছে সেখানে, কারণ এরা বের হয়েছে এয়ারপোর্ট থেকে আলাদা। তারপর শেষে ওখানে একই হোটেলে ছিল, কিন্তু মির্জা ফখরুল সাহেব, তারপরে জামাতের যিনি নায়েবে আমির তিনি, তারপরে যে অন্যান্য যারাই গেছেন, এদের সবার সঙ্গেই কোনো গ্রাফ নেই একসাথে চলার জন্য। যেমন আমার বন্ধু নাসির উদ্দিন অসীম, আমাদের এই রাজনৈতিক সম্পর্কের বাইরেও আমাদের একটা গ্রাফ আছে এবং সেই গ্রাফ নট লেস দ্যান 35 ইয়ার্স ওল্ড। সেখানে একটা গ্রাফ আছে। উনি স্মরণ করলে দেখতে পাবেন যে একসময় মধুর ক্যান্টিনে রনি ভাইয়ের মতো একটা লোক আসতো, আমিও দেখতে পাই যে আরে দৌড়ে দৌড়ে সে আসতো। কিন্তু মির্জা ফখরুল সাহেবের যে লেভেল, সেই লেভেলের সঙ্গে কোনো গ্রাফই জামাতের যিনি গেছেন সেই গ্রাফ মিলে না। যদি এখানে মতিউর রহমান নিজামী সাহেব থাকতেন জীবিত, আলী হাসান মুজাহিদি থাকতো, তাহলে তো মিলতো, তাদের সঙ্গে আলোচনা হতো। তারপরে বলেন তো আমাদের মির্জা ফখরুল বা ওই জামাতের যে নায়েবে আমির ডাক্তার আব্দুল তাহের, উনি কি আলোচনা করবেন তাসনিম জারার সাথে? হোয়াট ইজ দ্য টপিক? ডাক্তারি নিয়ে নাকি আয়ুর্বেদিক নিয়ে? আখতার সাহেব তো ছিলেন। হ্যাঁ, আখতার সাহেব তো গেছেন। আচ্ছা, গেল। আমি আস্তে আস্তে আসতেছি তাসনিম জারার সাথে। সে তাসনিম জারার সাথে উনি কি আলোচনা করবেন? বা ধরেন আক্তার গেছেন, আক্তারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আলোচনা করবেন? আলোচনা করতে পারেন যে এক দেশে ছিল এক রাজা, সেই রাজা ছিল 4টে ঘোড়া, তারপর শেষে এরকম শিশুতোষ গল্প আছে না। এছাড়া এগুলো মেলে না। মূল ব্যাপার হলো
অসামঞ্জস্যকর জিনিস হয় না। আপনার ইঞ্জিন হলো রোলস রয়েসের, আপনি একটা নসিমন ভটভটির সাথে এই রোলস রয়েস ইঞ্জিন মিলিয়ে দিয়েছেন। এটা মিলে না। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববিখ্যাত নক্ষত্র সম একজন বিশ্ব খেলোয়াড়। তো তার সঙ্গে বাংলাদেশের রাজনীতির যে সকল রথী মহারথীদের সঙ্গে সম্মিলন হতে পারত যদি এখানে সালাউদ্দিন সাহেব যেতেন, মির্জা ফখরুল সাহেব যেতেন, ডক্টর মঈন খান যেতেন, দেয়ার ইজ এ গুড, তাদের আলোচনা হতো। অ্যাটলিস্ট জামাতের আমির ডক্টর শফিকও যদি যেতেন, গোলাম পরওয়ার সাহেব যেতেন, আলোচনা হতে পারতো। কিন্তু এটা একটা অসম হয়ে গেছে, ফলে ওখানে কিছু হয়নি, সিঙ্গারাও খাওয়া হয়। আচ্ছা, আমি ভাই নাসিরুদ্দিন আহমেদ হোসেন আপনাকে জানতে চাই, টনি সাহেব যেটি বলছিলেন যে এই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট মানে হঠাৎ কোনো হুজুরের দোয়া কাজে লেগে গেছে, সবাই একমত হয়ে গেলেন, তাই নাকি? আমি তো ধন্যবাদ আপনাকে, গোলাম মাওলা রনি ভাই, দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। রনি ভাই তো আপনার টক শো দেখি বা ওনার যে ইউটিউব চ্যানেল সেটাও দেখি, আমার কাছে বেশ মজাই লাগে। তো উনি তো পীর ফকির আলেম আউলিয়াদের রেফারেন্স দিতে দিতে আমার কাছে মনে হয় যেন উনিও একজন পীর। তো ওনার বক্তব্যের সাথে আমার কোনো দ্বিমত নাই। আপনার এ ধরনের কোনো কিছু ঘটার মতো উনি যে জিনিসটা বললেন যে লেভেলের নেতৃবৃন্দ গেছেন, আমি কাউকে আন্ডারমাইন্ড করছি না। আপনি লিডার কত বড় সেটা বড় বিষয় না, লিডারশিপ কোয়ালিটিটা আপনাকে কোথায় নিয়ে যায় সেটা হচ্ছে যে বড় বিষয়। সো লিডার আর লিডারশিপের মধ্যে তফাৎটা আমি খুব ভালোভাবে আমি অবজার্ভ করার চেষ্টা করি। তো সেদিক থেকে আপনার এই যে বয়সের যে তারতম্য যেটা, এটা আমি বুঝি না। আর এই যে গেলেন ওনারা, এটা জাতিসংঘের একটা যেহেতু সাধারণ অধিবেশন, আপনার এখানে এর আগেও অনেকে গেছেন, সবাইকে আপনার বক্তব্য দেওয়ার চান্স পান বা আপনার বক্তব্য দেওয়ার জন্য যান, যাওয়ার জন্য যাওয়া, একটা কমফোর্ট দেওয়া দেশবাসীকে যে আমার সঙ্গে সবাই আছে। স্টেক হোল্ডার যারা আছেন এই মুহূর্তে, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন। আমি একটা টক শোতে বলেছিলাম যে মান্না ভাই তো ছিলেন, মাহমুদুর রহমান মান্না ভাই তো আপনার যুগাপৎ আন্দোলনে ছিলেন, মান্না ভাই লেভেলটা তো অনেক উপরের, এর ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে একজন চিটাগং ইউনিভার্সিটিরও ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ডাকসু তো ভিপি ছিলেন, তাই না, দুবার ছিলেন বাবু। তাহলে ওনার লেভেলটা একটু ভিন্ন রকম হতো, সেটা হলে দেশবাসী এবং আমি নিজেও তৃপ্তি পেতাম, সেটা একটু ভিন্ন রকম। কথাটা হচ্ছে যে এনাদেরকে নিয়ে বাংলাদেশের রাজনীতির সমীকরণে যোগ বিয়োগ গুণ ভাগ এমন কিছু মানে ঘটেছে সেটা আমি মনে করি না। রনি ভাই যে রেফারেন্স দিয়েছেন যে ইউনূস সাহেব যেখানে হাত দেন সেখানে ছাই, কোথাও কিছু না, আমি বলবো যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এখন বক্তব্যটা আপনার কেন, আমরা তো জুলাই অভ্যুত্থানের পরে, অব্যবহিত পরে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হবার মতো, মূলত তো ওনার নাম তো সে 11-11 সময় রনি ভাই আমরা একসঙ্গে কিন্তু টক শো করতাম, মানে বাংলাদেশে যখন আপনারা টক শো শুরু করেছিলেন সে সময় খুব হাতে গোনা কয়েকজনের মধ্যে, এবং আমি মাঝে মাঝে বলি যে মইনুল হোসেন স্যার, তোফায়েল আহমেদ সাহেব, আপনার এই ধরনের মানে উঁচু মাপের লোকজনের সঙ্গে, রাজনীতিবিদদের সঙ্গে, বিশিষ্ট ব্যক্তিজনের সঙ্গে তখন টক শো করা হতো। কিন্তু কেন সেটা প্রেক্ষাপটে আমি কেন এসেছিলাম, তখন তো আমি বিএনপির সদস্য না, বিএনপির আমি সদস্যও না। এক একটা প্রেক্ষাপটে এক একটা বিষয়, যেমন আমি ম্যাডাম খালেদা জিয়াকে, তারেক রহমান সাহেবকে রিপ্রেজেন্ট করতাম কোর্টে, যখন কোনো আইনজীবী ছিল না, সে কারণে আপনার অবস্থা সময় আমাকে একটা জায়গায় নিয়ে গেছে যে আপনারা আমাকে ডেকেছিলেন। এখন কি সে ধরনের আছে? এখন দেখা গেছে যে না, ভিন্ন রকম, এটা এক একটা সময় এক এক রকম। এ কারণে আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনার 11-11 সময় 2007 সালেও ওনার বিষয়টা এসেছিল অন্তর্বর্তী সরকারের বা তখনকার কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয় এসেছিলেন। সেটা উনি সত্যি কি মিথ্যা আমি তো জানি না, সময়ের ব্যাপার ছিল বা বিভিন্ন বিষয় ছিল, সে সময় হয়তো তিনি সেজন্য রাজি হননি। তারপরে নোবেল লরিয়েট হিসেবে আন্তর্জাতিকভাবে মনে করেন যে গ্লোবালি একজন মানুষ সমাদৃত, সেই হিসেবে যে একটা জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ওনাকে আপনার পছন্দ করা হয়েছে। সেই হিসেবে উনি আপনার এই যে আজকে প্রায় 14 মাসের মতো হয়ে গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে উনি দায়িত্ব পালন করে এসেছেন। আমাদের সবার প্রত্যাশা অনেক বেশি ছিল, আচ্ছা প্রাপ্তিটা হয়তো হয়নি, সেই কারণে রনি ভাই হয়তো আক্ষেপ করে বলেছেন যে এখন সব কিছু পীরদের ফকিরদের উপরে, আলেমদের উপরে ছেড়ে দিতে চাচ্ছেন। না, সেটা না, আপনার কর্মফল আপনাকেই ভোগ করতে হবে। যেটা ভালো হতো যে নির্বাচনটা আপনার আগস্টের 6-7 মাসের মধ্যে নির্বাচনটা হয়ে গেলে বাংলাদেশের পরিস্থিতি একরকম হতে পারত। আমরা একটা নির্বাচিত সরকার থাকা উচিত। আর এখন দিন যতই যাচ্ছে ততই কিন্তু আপনার কমপ্লিকেশন অ্যারাইজ করছে। এই যে আজকে
ওইটা বোধহয় আপনি পরে হয়তো বা জিজ্ঞেস করবেন যে আপনার ঐকমত্য কমিশনের। আমি আমার এই জায়গাতে আমি থামতে চাই যে আমি আশাবাদী এখনো, এইটুকু আমি বলতে পারি। জি, আমি একটু গোলাম রনি আপনার কাছে একটু জানতে চাইব, যেহেতু ঐকমত্য কমিশনের আলোচনা একটা বিষয় নিয়ে বেশ আলোচিত হয়েছে। গতকাল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটা ইন্টারভিউ দিয়েছেন কয়েকটা জায়গায়, সেখানে তিনি বলেছেন যে উপদেষ্টা পরিষদের অনেককে বিশ্বাস করাটা বড় ভুল ছিল, তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হতে হয়েছে। তিনি বলেছেন যে উপদেষ্টার অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছেন, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। তিনি বলছেন প্রয়োজনে তাদের নামে আমি প্রকাশ করে দেব। এই সময় সেই বক্তব্য আসলে মানে কি দাঁড়ায়? না, এটা আসলে উনি এখন বললেও কিছু আসে যায় না। মানে ওনার সঙ্গে আমার কখনো দেখা সাক্ষাৎ হয়নি। তো যদি আমার ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ হতো, আমি ওনাকে নিষেধ করতাম যে আসলে এনসিপিটা করাটা ঠিক হবে না। আপনি তথ্যমন্ত্রী হিসেবে আছেন, যে কয়দিন বাকি সময় আছেন সুন্দর করে এই সময়টাকে এনজয় করেন। এটা আপনি আপনার জীবনে কিয়ামত পর্যন্ত আপনি আপনার পরিবার পাবেন না দ্বিতীয়বার। তো উনি কেন এবং কার প্রলোভনে কার কথা মতো এখানে এসেছেন এটা আমি বলতে পারবো না। মূল ব্যাপার হলো কি, রাজনীতিতে যেটা অসীম ভাই বললেন, লিডারশিপ ইজ এ সাচ কাইন্ড অফ কোয়ালিটি। হাজার মানুষের মধ্যে আপনি যখন দাঁড়িয়ে থাকবেন, তখন ওই সব মানুষ পয়েন্ট আউট করতে পারবে হি ইজ দ্য লিডার। নেতা একজনই হয়। তো থাকুক বা না থাকুক, হ্যাঁ, সে লিডার। একজন নেতার যে খুব বেশি ডক্টরেট ডিগ্রি থাকতে হবে, লেখাপড়া থাকতে হবে, খুব বেশি উচ্চমানের বংশ থাকতে হবে, উচ্চতা থাকতে হবে, নট লাইক দ্যাট। প্রকৃতি তাকে এমনভাবে তৈরি করে, তাকে দেখলেই মনে হয় এ একজন নেতা। আপনি যদি নেলসন ম্যান্ডেলাকে চিন্তা করেন, কি এমন চেহারা, কি এমন কি, কিন্তু লক্ষ কোটি মানুষের মধ্যে দাঁড় করিয়ে দেন। আপনি মার্টিন লুথার কিংকে দাঁড় করিয়ে দেন, নেতার মতো মনে হবে। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে এখন আমাদের সামনে অনেক লোক ঘোরাফেরা করছে, এসে বুক থাপড়ে চাপড়ে তারা বলছে আমরা নেতা নেতা নেতা। আমাদের তাদের পছন্দ হচ্ছে না, মনে হচ্ছে না যে এরা দে ক্যান নট বি আওয়ার লিডার। তো এরকম আসলে এই যে যখন একটা সমাজে অন্ধকার হয়, আমরা ছোটোকালে দেখেন কানামাছি ভোবো খেলেছি, অন্ধকার রাতের মধ্যে যখন জোনাকি পোকা করছে তখন পলাপলি খেলেছি। এখন রাজনীতিতে আসলে পলাপলি খেলা ভীষণ রকম চলছে। ফলে কি হলো, একজন মানুষ 30 বছর 35 বছর 40 বছর যাবৎ কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে তার জীবন যৌবন অর্থবৃত্ত সব শেষ করে দিয়েছে রাজনীতির জন্য। তো তার বাবা রাজনীতি করেছে, শ্বশুর রাজনীতি করেছে, বউ রাজনীতি করেছে, 14 জেনারেশন রাজনীতি করছে। এখন এমন একটা অন্ধকার পলাফলির মধ্যে আসছি, তাকে এসে যে লোক জীবনে রাজনীতি যদি বলা হয় এটা কোন সমাজ, সে সমাজ বলতে পারবে না, রাজনীতি কোন সমাজ বলতে পারবে না। যদি জিজ্ঞেস করেন বেশিরভাগ লোক বলতে পারবে না এটা কোন সমাজ। সে এসে তোফায়েল আহমেদকে রাজনীতি শিক্ষা দিচ্ছে, সুরঞ্জিত সেনগুপ্তকে সংবিধান শিক্ষা দিচ্ছে। তো এইরকম জিয়াউর রহমান সাহেবকে মুক্তিযুদ্ধ শিক্ষা দিচ্ছে, যে কীভাবে মুক্তিযুদ্ধ করতে হয়, কীভাবে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করতে হয়, এটা এখন শিক্ষা দেওয়ার মতো অনেক তরুণ উপস্থিত হয়েছে। এবং আমাদেরকে অবাক করার ব্যাপার হলো যে আসলে না, আমাদের ওবায়দুল কাদেরের কথা মনে আসে। আমাদের ইউনিভার্সিটিতে আমরা যখন পড়তাম, উনি অসাধারণ বক্তব্য দিতেন, কয়েকজন লোক ভালো বক্তব্য দিতেন, তার মধ্যে ধরেন যে ফজলুর রহমান সাহেব, ওবায়দুল কাদের। তো ওবায়দুল কাদের একটা যাত্রা গানের মতো একটা দিতেন। তো উনি প্রায় এটা কথা বলতেন, আইলো দেশে কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল। তো এখন এই রাজনীতিতে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমি আমার গাল নিয়ে ভীষণ টেনশনের মধ্যে আছি, কখন যে গালে এসে কে চাটা দিয়ে যায় এবং কী অবস্থা হয়। তো এই রাজনীতি নিয়ে, এই যে ঐক্যমত্য নিয়ে যা কিছু করছেন, আমার কাছে পুরোটাই এটা মনে হচ্ছে এটা গেম, রিমিক্স। এখানে মৌলিক কোনো গান নেই। একটা সময় শাহ আব্দুল করিম সাহেব গান লিখতেন, আমরা এখনও অন্তরের মধ্যে টানে। এই যে নিশীতে যাইও ফুল বনের ভ্রমরা, সে গান আরও হাজার বছর পরেও মানুষ যখন শুনবে, এই গান কখনো শচীন দেব বর্মনের সেই গান কখনো কেউ ভুলতে পারবে না। কিন্তু এখন কি এই গান আসছে, তোরে ধরবো, তোরে খাবো, আয় যা, কামড় দেবো, খামচি দেবো, এই সমস্ত গান। রাজনীতিটাও ঠিক এরকম র্যাপ সঙ্গীতের মতো হয়ে গেছে। আমি একটা ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ, আপনি বলছেন ঐক্যমত না, আমি একটু ঐক্যমত নিয়ে জানতে চাই যে ঐক্যমত নিয়ে যে সব দলগুলো সংস্কার নিয়ে ঐক্যমতে পৌঁছবে, এটা নিয়ে এক ধরনের সংশয় ছিল। আজকে এই যে গণভোটে রাজি হলো রাজনৈতিক দলগুলো, এর মাধ্যমে কি এক ধরনের সংশয় দূর হলো? ঐকমত্য নিয়ে তো সংশয় থাকার কোনো কারণ নেই, কারণ আপনার ঐকমত্য যদি হয়েই যেত তাহলে আপনার মনে করেন যে এই কমিশন বসারও কোনো দরকার ছিল না, কারণ আপনি আপনার মতামত দেবেন।
আমাদের তো ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ কনসেন্স, ফ্রিডম অফ এক্সপ্রেশন সব কিছুই তো আছে। আমি আমারটা বলবো, আমার দলের ম্যানিফেস্টো একরকম, আইডিওলজি একরকম, আপনার আরেক রকম, সবাই তো ভিন্ন। সবার যদি একই হয় তাহলে তো একটাই করে ফেলেন, আবার বাকশাল করে ফেলেন সব। বিষয়টা অন্যরকম। এক্ষেত্রে আপনার ডিফারেন্স থাকবে। আপনি যদি ডিফার করতে না পারেন, আপনার মধ্যে ডিসেন্টিং ভয়েস না থাকে, তো তাহলে তো আপনার, আমি তো বলবো যে হ্যাঁ, ঐকমত্য কমিশনে যেটা হয়েছে, আমি বলবো যে ডেমোক্রেসির একটা খুবই উজ্জ্বল একটা দৃষ্টান্ত। এটা মনে করেন যে বিগত কত বছর স্বাধীনতার পরে এভাবে আপনার মনে করেন যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বসে আলাপ আলোচনা করা, দেশকে নিয়ে, দেশের সংস্কারের জন্য অনেক বিষয়গুলো আছে এখানের মধ্যে। এটা তো একটা বড় বিষয়। আপনি এক রাতেই মনে করেন যে শেষ করে ফেলবেন, তাহলে তার হলো না। তাহলে যে ঐকমত্য কমিশন যেটা আপনার, যেটা এটা যদি আপনার এই যে এতটা সময় গেল, এতদিন গেল, এটা যদি না হতো, এ পর্যন্ত না আসতো, তাহলে তো এটা আপনার একদিন আলোচনা হয়েই শেষ হয়ে যেত। ইতিহাস থেকেই মনে করেন যে ওটা বাদ হয়ে যেত। এখন এটা সবার মনে থাকবে। হ্যাঁ, আমি বলেছিলাম যে ঐকমত্য কমিশন অনেক সময় যেমন ক্ষেপণ করেছে, পাশাপাশি সরকারের আরও অনেক কিছু করার ছিল। আপনি যে এই ঐকমত্য কমিশন কেন আপনার একমত হবেন, কিছুটা ডিফারেন্স থাকবে, আগে হোক পরে হোক। এই যে গণভোটের কথা বলা হয়েছে, জামাত বলছেন যে আগে ডিসেম্বরে নির্বাচনের আগে, জাতীয় সংসদ নির্বাচনের আগে। বিএনপি এবং এনসিপি বলেছেন যে একই দিন। আমি একই দিনের পক্ষে। কি জন্য? উই ক্যানট অ্যাফোর্ড, আমাদের কস্ট দেখতে হবে, বহু কয়েকশো কোটি টাকা অতিরিক্ত লাগবে। তো আপনি যেটা মনে করেন যে এক ঢিলে দুই পাখি মারতে পারবেন, আপনাকে তো আলাদা আলাদা করে করার কোনো দরকার না। আমি মনে করি যে ভোটার আনার তো আমাদের দায়িত্ব। বিষয়টা তো সেটাই তো আপনার। আর হানা ভোট যখন হবে, হানা ভোটে মনে করেন যে ভোটার টার্ন আউট অত বেশি হবে না, অত বেশি হবে না। কারণ আপনি যদি বলেন যে এই কমিটমেন্ট গভর্নমেন্টের যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য, তো আপনি নির্বাচনে হানা ভোটে যদি মনে করেন ও ধরনের আপনার একটা এই হয়, তাহলে সেটা পরের নির্বাচনটাকে এফেক্ট করবে, বা একটা প্রশ্নবিদ্ধ সরকারের যে ভূমিকা বা নির্বাচন কমিশনের যে ভূমিকা, তারা দেখা গেছে যে সেক্ষেত্রে কিছুটা হলেও ফেলিয়ার তাদের আসবে। সেক্ষেত্রে একই দিনে হওয়াটা খুবই জরুরি। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে অনেকগুলো বিষয় আছে যে সংশোধন, আপনি এটা কি এখনই করবেন? আপনি সংসদ না থাকলে আপনার পার্লামেন্টে আপনার অ্যামেন্ডমেন্টটা কীভাবে করবেন, তাই না? অনেকগুলো বিষয় আছে। তো সে জায়গাতে সবাই কমিটমেন্ট করবে, যারটা যে যেটা চাইবে সে তারটা করবে। যে রাষ্ট্র সেবা করার সুযোগ পাবে, সে তার মতো মনে করেন যে এজেন্ডা নিয়ে তো জনগণের কাছে যাইবে ভোট চাইতে। জনগণ সেটার উপরেই তো আপনার নির্ভর করে ভোট কাকে দেবে সিদ্ধান্ত নেবে। আপনার কাছে কোনো আমি জাস্ট যে ধারণা, যদি হ্যাঁ না ভোট হয় ঐকমত্য কমিশনের যে জুলাই সনদ নিয়ে জিতবে কোনটা, আপনার কি মনে হয়? না, এখন আসলে বাংলাদেশ একটা অসম্ভবের দেশ। এর কখন যে 80% ভোট হয়ে যায় আর কখন যে 3% ভোট আর উপস্থিত হয়, এটা বলা যায় না। মানুষের হঠাৎ করে মানুষের আবেগ চলে আসে আমাদের দেশে, ভীষণ রকম আবেগপ্রবণ। তো আমাদের দেশের প্রকৃতি আকাশ বাতাস অনেক কিছু ইন্ডিকেট করে। যেমন সে বৃষ্টি হবে, মুষলধারে বৃষ্টি হবে, আপনি বুঝতে পারবেন, আকাশ দেখলে বুঝতে পারবেন আজকে মুষলধারে বৃষ্টি হবে। তারপরে কালবৈশাখী হবে, আপনি বুঝতে পারবেন। তো সেই দিক থেকে আমাদের যে ঐকমত্য কমিশন, সেই ঐকমত্য কমিশনের সত্যিকার অর্থে ঐকমত্য হলো কিনা বা হবে কিনা, এটা রাজনৈতিক দলগুলো কি বললেন বা না বললেন এটার উপর নির্ভর করে না। আমার কাছে মনে হচ্ছে যে ওখানে যারা কর্তা ব্যক্তি, তারা নিজেরা যে মঞ্চে যে কজন বসে থাকেন, তাদের মধ্যে যেদিন ঐক্য হয়ে যাবে, সামনে যারা রাজনীতিবিদ তাদের মধ্যে অটোমেটিক ঐক্য হয়ে যাবে। সেটা কীভাবে? এই যেমন আমরা তিনজন আসছি, দেখেন আপনার চুল কত সুন্দর করে আশ্রানো, আমার চুল আশ্রানো, উনিও দেখেন কত সুন্দর স্টাইল। কিন্তু ওখানে বসে আলী রিয়াজ সাহেব চুল এলোমেলো করে রাখেন, এটা আমার কাছে মনে হয় না যে ঐক্যমতের একটা লক্ষণ। ওনার চুলগুলোকে যদি উনি ঐক্যমতে নিয়ে আনতে পারেন সুন্দর করে আশ্রয়। দ্বিতীয় হলে উনি যখন কথাবার্তা বলেন, উনি কথাবার্তা বলেন আর বদিউল আলম মজুমদার সাহেব পাশে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি অমনোযোগী হয়ে অন্যদিকে তাকায় থাকেন। যেদিন দেখবেন যে আলী রিয়াজ সাহেব বক্তব্য দিচ্ছেন আর বদিউল আলম মজুমদার এই আপনি আমার দিকে যেভাবে চাতক পাখির মতো তাকিয়ে আছেন, ওভাবে আলী রিয়াজ সাহেবের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছেন, মনে করুন ঐক্যমত হয়ে গেছে। ওনার পাশে আর একজন বয়স্ক লোক বসেন, সরফরাজ সাহেব। উনি গিয়ে দেখবেন যে ওনার পায়ে উনি পাটা যেভাবে ফাঁক করে বসে থাকেন, ওটা 90 ডিগ্রি না 180 ডিগ্রি, আমি এটা বুঝতে পারি না। তো ওই মঞ্চে বসার দেয়ার যে স্টাইল, সে একদম সাবেক সচিব, স্বরাষ্ট্র সচিব ছিলেন। ওই ওনার মধ্যে দেখবেন যে যখন সেই আগের স্টাইল, যে উনি ক্রস লেগ করে সুন্দর করে একটা স্টেটম্যানশিপ নিয়ে বসে আছেন, উনি যেভাবে এলোমেলো হয়ে বসে থাকেন, তো আমি তো মঞ্চেই কোনো ঐক্যমত্য দেখতে পাই না, মঞ্চের বাইরে কিসের ঐক্যমত্য হবে? তো এই হলো অবস্থা। তো যার জন্য এগুলো করার দরকার, হওয়া দরকার। আমি তো আগেই বললাম যে রাজনীতির নামে এখানে অনেকগুলো নাটক হচ্ছে, এবং আমরা যারা এই রাজনীতির স্টেক হোল্ডার আছি, আমরা না পারছি গিলতে, না পারছি ফেলতে।
মূল কারণটা হলো আমরা তো ওনাদেরকে চেয়েছি, আমরা ওনাদেরকে এনেছি, আমরা ওনাদেরকে সম্মান করেছি, আর আমরা শেষ সময়টা পর্যন্ত বিশ্বাস করতে চাই যে আমাদের এই পছন্দটা মন্দ ছিল না। তো এই জন্য আসলে বিএনপির মতো একটা বড় দল, আপনি চিন্তা করেন বিএনপির মানে আমাদের বরিশালের একটা মানে আমরা মাড়ি বলি না, দাঁতের মাড়ি, বরিশালে বলে জামি, হ্যাঁ জামি, হ্যাঁ বলে একটা রাগ হলে বলে তোর জামিটা ফাটাই দেবো একদম। তো এই মাড়ি সমেত এইটার একটা বেদনা। তো এখন বিএনপি যা কিছু ঘটছে, এত বড় একটা দল, সে দাঁতে দাঁত চেপে তার সমস্ত মুখের যে জামিটাকে সে ঠিক রাখতে পারছে এখন পর্যন্ত, এটা একটা বিরাট ব্যাপার। অন্য সময় যদি আপনি দেখবেন এই বিএনপি যদি ক্ষমতায় আসে, বা এই যে বিএনপির যে ক্ষমতা, তার সামনে যে সমস্ত লোকজন লাফাচ্ছে, অন্য সময় বিএনপি হলে চড়াইয়া 32টা দাঁত খুলে ফেলতো, যে এরকম অবস্থা। কিন্তু বিএনপি খুব ধৈর্য ধারণ করতেছে। বিএনপি এই ধরনের কখনো করেনি। রনি ভাই, আচ্ছা আমরা ফোন নিচ্ছি। হ্যালো 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 ভাইয়া, জি আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম রবিউল, কুষ্টিয়া থেকে বলছি ভাই। জি রবিউল সাহেব বলেন। হ্যাঁ, আমি কি যে কোনো কথা বলতে পারি? সমস্যা নাই তো? বলেন বলেন বলেন, আপনার স্বাধীনতা আছে, যদি আপনার ভয় না পান, আপনার নম্বরটা তো এখানে আছে। আচ্ছা, এই যে আপনারা টক শো করেন, সবাই বলেন যে আওয়ামী লীগকে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। তাহলে দেশের জনগণ যদি তাকে প্রত্যাখ্যান করে, তাহলে তাকে নিষিদ্ধ করার কি প্রয়োজন? নির্বাচনে তাকে আসতে দেন, যদি জনগণ প্রত্যাখ্যান করে, নির্বাচনের মাধ্যম দিয়ে প্রত্যাখ্যান করে। আর এই প্রতিহিংসার রাজনীতি এই দেশ থেকে কবে যাবে? আওয়ামী লীগ এসে জামাতকে নিষিদ্ধ করবে, আবার এখন এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। এইভাবে যদি চলতে থাকে, কিয়ামত পর্যন্ত আপনার এই দেশ কোনোদিনও শান্তিতে আনতে পারবেন না। জি ধন্যবাদ রবিউল সাহেব, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আচ্ছা আরেকজন আছে ফোনটা নিয়ে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম রবিউল গনি, আমি দিনাজপুর থেকে বলছিলাম। জি বলেন। একটা বাংলাদেশে একটা আন কথা প্রচলিত হচ্ছে এখন, যে পিয়ার পদ্ধতিটা যে নির্বাচন চাচ্ছে জামাতে ইসলামী, সেটা তাদের ধ্যান ধারণার মধ্যে ছিল না। এটা উপর মহল থেকে, অর্থাৎ প্রধান উপদেষ্টা তার ক্ষমতা প্রলম্বিত করার জন্য তাদেরকে দিয়ে করাচ্ছে বলে একটা বাজারে কথা চলমান আছে। আলোচক দুজন এই চিন্তার সঙ্গে একমত কিনা? যদি এই অবস্থা চলে, নির্বাচন যেহেতু হচ্ছে, আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হলো? আওয়ামী লীগকে তো নির্বাচনের মাধ্যমে নিষিদ্ধ করা যেত। দেখেন, দুটো জিনিস। রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে ব্যক্তিগতভাবে আমি কখনো না। বিএনপিও নাই আপনার এটা কিন্তু কেউ, ইভেন এমনকি প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তী সরকার, তারা কেউ ছিলেন না। আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, যে ঘৃণ্যতম জঘন্যতম কাজগুলো করেছে আওয়ামী লীগ, তার পরবর্তীতে এসে তারা বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য, মন্তব্য সেগুলো দেওয়া শুরু করেছিল। তার ধারাবাহিকতা কিছু অপ্রীতিকর ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা কিন্তু ঘটেছে। এই নিষিদ্ধ তো আওয়ামী লীগ হয়নি, কর্মকাণ্ড স্থগিত রাখা হয়েছে। এবং এই কর্মকাণ্ড স্থগিত রাখার আইন কিন্তু বাংলাদেশে আছে। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যদি আপনার সন্ত্রাসের সঙ্গে জড়িত হয়, তাহলে সরকার তাকে নিষিদ্ধ করতে পারে। সরকার কিন্তু নিষিদ্ধ করেনি, স্থগিত করেছে। আমি দর্শক, উনি যে প্রশ্নটা করেছেন, উনি খুবই বুদ্ধিবৃত্তিক প্রশ্নটা এবং যৌক্তিক, যে এভাবে তো তাহলে দেশ অন্যভাবে চলে। তবে আমার বক্তব্য একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আওয়ামী লীগের কোনো বিন্দুমাত্র অনুতাপ নেই। তারা মোটেও অনুতপ্ত না। বরং তারা যে সমস্ত অপকর্মগুলো করেছেন, ব্যাংক লুট থেকে আরম্ভ করে খুন, গুম, জুলাই আগস্ট হত্যাকাণ্ড, 15 বছরের যেই নির্যাতন, নিপীড়ন, দুঃশাসন, তাদের এই সমস্ত কিছুকে ওনারা জাস্টিফাই করে চলেছেন। তো যাদের মনে করেন যে হায়া নাই, লজ্জা শরম নাই, বেহায়ার মতো যারা কথাবার্তা বলেন, তাদের তো রাজনৈতিক দল হিসেবে অস্তিত্বই থাকা উচিত না। এটা হলো একটা জিনিস। আমি আগস্টে 6 তারিখে বেরিয়েছি জেল থেকে 2024-এ। আমি নিজেও কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল একবার আনন্দবাজার পত্রিকা থেকে। তো আমি বলেছিলাম যে তারা যদি নির্বাচন করে, জনগণ সেটা দেখবে তাদের কোথায় থাকবে। তার নির্বাচনে যদি তখন আসতো, ইভেন যাতে আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত না থাকলে, আমি যে কথাটা একটু এর আগে বলেছিলাম যে 6-7 মাসের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত ছিল। আওয়ামী লীগের তো নৌকার নমিনেশন নেওয়ার জন্য লোক আসতো না, এখনো আসবে। আমি পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাবে সেটা আমরা বলতে পারবো না। আওয়ামী লীগ কিন্তু জামাতকে নিষিদ্ধ করেনি। জামাতের নিবন্ধন সুপ্রিম কোর্ট থেকে আপনার বাতিল হয়েছিল। জামাত ইসলামের নিবন্ধন, জামাত ইসলাম রাজনীতি করেছে, কিন্তু আওয়ামী লীগের 15 বছর জামাত ইসলাম রাজনীতি করেছে। এখন আমার বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগের বিচার সাপেক্ষে
তার কর্মকাণ্ড ভবিষ্যতে কী হবে সেটা দেখা যাবে। যেই ক্ষত সমগ্র বাংলাদেশের জনগণের মধ্যে আছে সেটা কিন্তু শুকায়নি। এ কারণে একটা পর্যায়ে এসে সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে যে কর্মকাণ্ড স্থগিতের বিষয়টা। এই প্রসঙ্গে আরেকটা কথা আমি যে বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে কথাটা জাস্ট হঠাৎ করে মনেটা আমার কেন পড়লো না, এইমাত্র জাস্ট মনে করার চেষ্টা করছিলাম। আর একটা ছিল প্রশ্ন যেটা জামাতের পিআর পদ্ধতি কি নির্বাচনকে বিলম্বিত করবে, বা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি এটা প্রেসক্রিপশন দিয়েছে। নির্বাচন হওয়া এটা সমস্ত রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা এবং অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার উপরে নির্ভর করবে। এটা এককভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নির্বাচন প্রলম্বিত করার জন্য এই যে এই পিআর পদ্ধতি নিয়ে জামাতকে মাঠে নামাবে, আমি মনে করি জামাতও কিন্তু মন থেকে পিআর চায় বলে মনে হয় না। পিআর যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয়, এটা হচ্ছে যে আপনার, আমার মনে হয় যে এটা হচ্ছে যে পাবলিক রিলেশনসটা তারা করে যাচ্ছে, তারা পিআরটা করে যাচ্ছে। আমি গোলাম রনি আসছি আপনার কাছে, আমি রনি এই নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? না, আমার কাছে মনে হচ্ছে যে এই পিআরের যে ধারণাটা এটা একটা ভাওতাবাজি। এই মুহূর্তে রাজনীতিতে ভাওতাবাজি, সময় ক্ষেপণ, কালক্ষেপণ। পরীক্ষামূলকভাবে এই পিআর পদ্ধতি স্থানীয় সরকার বা অন্য কোনো একটা জায়গাতে ধীরে 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 সেটা করে দেখা যেতে পারে, যেহেতু আমরা একটা গণতন্ত্রের পথে দীর্ঘদিন। জামাত কেন ভাওতাবাজিটা করছে আপনার মনে হয়? আমি জামাতের কথা বললিনি, আমি বলছি যারাই পিআর চাচ্ছে এই জিনিসগুলো আজ হোল জামাত তো আসলে প্রথমে পিআর চায়নি। দ্বিতীয়ত হলো, প্রথমে এখানে একটা উচ্চকক্ষ বোঝার চেষ্টা করুন যে আপনি যখন কাউকে ভালোবাসতে চান ওখানে কোনো শর্ত থাকে না, ভালোবাসা প্রথম দর্শনীয় হয়ে যায়। এবং ভালোবাসাটা হলো যে শুধু দিতে চায় মানুষ। আর আপনি যদি কোনো কিছু মানে বর্জন করতে চান তাহলে তার আপনি ত্রুটি ধরবেন, এটা খারাপ, ওটা খারাপ, ওটা খারাপ, ওটা খারাপ। এখন অতীতে আমাদের দেশে যে নির্বাচনগুলো হয়েছে মোটামুটি প্রশংসনীয় নির্বাচন, 91-তে হয়েছে, 96-তে, 2001-এ, 2009-এ, এই নির্বাচনগুলো নিয়ে খুব অল্প পরিমাণ যাকে বলা হয় অভিযোগ আছে, কিন্তু বেশিরভাগ লোকে বলছে এই নির্বাচনগুলো ভালো হয়েছে। তো সেই নির্বাচনগুলো যারা আয়োজন করেছেন তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অসাধারণ নির্বাচন আয়োজন করেছেন। তো সেক্ষেত্রে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সুন্দর নির্বাচন দিতে চাইতেন এবং সমস্ত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করতে চাইতো, তাহলে 2024 সনের ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হলে আজকে বাংলাদেশে যে অনিশ্চয়তা দেখা দিচ্ছে, এখন যেভাবে মানুষজন বলছে উপদেষ্টাদের পাসপোর্ট সিজ করে রাখার জন্য, যেভাবে উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে নাহিদ ইসলামের মতো মানুষ খুব বিক্ষোভ করে বলছে আমরা প্রতারিত হয়েছি, দে আর টাউট। এই উপদেষ্টাদের প্রতারণা মানে কি? মানে টাউটারি করেছে আমাদের সাথে, জালিয়াতি করেছে আমাদের সাথে, মিথ্যা কথা বলে তারা টাকার পাহাড় গুলেতেছে, এই তো কথাগুলো। তো এই কথাগুলো আসতো না, এই কথাগুলো আসতো না যদি এটা হয়ে যেত। কিন্তু তা না করে প্রথমে কী করলো, এই একটা উচ্চ কক্ষ, এটা নিম্ন কক্ষ, এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, এই সংবিধান নতুন করে রচনা করতে হবে, এরপরে আমরা আবার একটা রিসেট বাটনে চাপ দিয়েছি, সব কিছু নতুন করে শুরু করতে হবে। মানে আপনি গিয়ে দেখেন গত 14 মাসে অ্যাটলিস্ট 14 দেখুন 28, মানে 28টার চেয়েও বেশি ফ্যাকরা তৈরি করা হয়েছে, যেগুলো আসলে আমাদের কোনো দরকার ছিল না। এখানে নির্বাচনের মূল ব্যাপার হলো, আওয়ামী লীগ যদি ডিসেম্বরে নির্বাচন হতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হতো না। আওয়ামী লীগের ওই যে উনি যেটা বললেন যে আওয়ামী লীগের নমিনেশন ফর্ম কেনা, বিক্রি করা, এইরকম করার কোনো লোকে থাকতো না। কোনো ব্যাংক মানে এই আওয়ামী লীগের টাকা মানে যাকে বলে নমিনেশনের টাকা জমা দিবে বা ফর্ম বিক্রি করবে, এটা সম্ভব ছিল। ইভেন অনলাইন থেকেও কেউ ডাউনলোড করতো না কোনো জায়গাতে। মানে জনমতটা ডিসেম্বর পর্যন্ত ওই পর্যায়ে ছিল। কিন্তু এখন কি হলো, এই নানা রকম যাকে বলা হয় অপ্রয়োজনীয় বিষয় সামনে এনে সেগুলো দিয়ে বিতর্ক তৈরি করে রাজনীতিবিদদের মধ্যে যে ফেতনা এবং ফ্যাসাদ তৈরি করা হয়েছে, যে অসম্মানজনক একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। আজ দেখুন জামাতের আমির বয়স্ক মানুষ, সম্মানিত মানুষ, দেখুন তাকে নিয়ে যুব দলের ছেলেরা কেন গালাগালি করবে? এই সংস্কৃতি তো কখনো ছিল না। তারেক রহমান সাহেব একটা দলের প্রধান এবং ধরে নেওয়া হয় আগামী দিনে তিনি হবেন প্রধানমন্ত্রী, তাকে নিয়ে কেন বাজে কথা বলা হবে? এটা এই সংস্কৃতি তো আগে ছিল না, কখনো ছিল না। তো এই জিনিসগুলো আমরা তৈরি করে ফেলেছি গত 14 মাসে। এবং তৈরি করার পরে আপনি রাতারাতি করে এখন ঐক্যমত করে ফেলবেন, রাতারাতি আপনি একই দিনে দুটো নির্বাচন করবেন, একটা হানা ভোট করবেন, আর একটা মানে যাকে বলে গণভোট করবেন, আর একটা ই করবেন, এটা হবে না। এগুলো সব বোকাস কথাবার্তা। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ আসেম, আপনাকে দিয়ে ই করি যে জরিপ
নির্বাচন নিয়ে নানা ধরনের জরিপ হচ্ছে, সেসব জরিপে দেখা যাচ্ছে যে বিএনপির সঙ্গে জামাত ইসলামের ভোটের পার্থক্য খুবই র্যাপিডলি দেখা যাচ্ছে কমে যাচ্ছে, কাছাকাছি অবস্থায় চলে যাচ্ছে। এই জরিপটা আপনি কীভাবে দেখেন? জরিপের একটা বিষয় আছে যে বিশ্বাসযোগ্যতার বিষয়, আপনার কোন পদ্ধতিতে হচ্ছে, আপনার কোন এরিয়াতে হচ্ছে, যে কতজনের মধ্যে হচ্ছে, কোন ক্লাসের মধ্যে হচ্ছে, কোন বয়স শ্রেণীর মধ্যে হচ্ছে, তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আপনার 10,000 20,000 মানুষের উপরে জরিপ করে আপনার বাংলাদেশে অন্তত সঠিক কোনো পাবেন না। আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, একটা বিষয়, সেটা হচ্ছে যে যেমন প্রথম যখন জরিপগুলো হয়েছিল সেখানে দেখানো হয়েছিল যে আওয়ামী লীগের সমর্থন দেখা গেছে যে 4% 5% এরকম। পরবর্তীতে যখন জরিপ এসছে সেখানে আবার দেখা গেছে যে 8% 10% এরকমও দেখিয়েছে বিভিন্ন জায়গায়। তার কারণটা হলো কি, জরিপ যে নেবেন আপনি আমার কাছে আসলে কি বলবো, আমি বিএনপির কথা বলবো। আপনি আওয়ামী লীগ তো তখন পাননি, আপনি কিছু কিছু তো আস্তে আস্তে মনে করেন যে উঠে এসেছে, মাঝে মাঝে চোরাগপ্তা মিছিল করার জন্য তো আসে। তার মানে কি, এরকম আস্তে আস্তে কিছু কিছু ক্ষেত্রে আপনার জরিপে অংশগ্রহণ করতে পেরেছে। জামাতের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো এই জরিপ দিয়ে এটা 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 কারো প্যাট্রোনাইজ করা, এটার পেছনে কোনো একটা আছে, মানে জামাত ইসলামকে একটা ফ্যাক্টর বানানোর জন্য এ ধরনের জরিপ হতে পারে, এটার একটা আলাদা উদ্দেশ্য কারো আছে। বাট এই সমস্ত জরিপ আপনার গ্রহণযোগ্য না। জরিপ নিয়ে আপনার জরিপ নিয়ে আমার কোনো মন্তব্যই নেই। এখানে বাংলাদেশে একটা ধ্রুব সত্য হলো, অন অ্যাভারেজে বিরোধী দলে যখন বিএনপি থাকে, বিএনপি 30% ভোট আছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তার 35%। আবার বিএনপি যদি ক্ষমতা আসে, বিএনপির 5% বেড়ে গিয়ে বিএনপির হয় 35%, আওয়ামী লীগের হয় 30%। আর জামাতের 5 to 6% ভোট আছে। সমস্ত ইসলামিক দলগুলো যদি একত্র হয়, অল অফ দ্য ইসলামিক পার্টি, সব মিলিয়ে 18 থেকে 19% ভোট তাদের আছে। এখন আপনি জরিপ আকাশ থেকে করেন, জমিন থেকে করেন, এর বাইরে এটা না, এটা প্রমাণিত বাংলাদেশের ইতিহাস। 15 বছরে চেঞ্জ হয় না? একটু চেঞ্জ হবে কেন? কেন কোন লোকটা চেঞ্জ হবে? আপনি বলেন তো, যে লোকটা আওয়ামী লীগ করে, যে লোকটা বিএনপি করে, আমাদের পারিবারিক ট্রেডিশনটা হলো যে এই আমাদের ছেলে সন্তানগুলো অটোমেটিকভাবে আমাদের আদর্শে লালিত পালিত হয়ে যায়। এখন ইউনিভার্সিটিতে এসে একটা ছেলে মানে জামাত করতেছে, শিবির করতেছে, ওর আগের থেকে রিক্রুটমেন্টটা এবং ওদের পলিসিটা এত স্ট্রং, মানে জামাতের মানে সমর্থক বাড়াটা বলতে গেলে যদি ধরেন 1% যদি বাড়ে, যে সিস্টেমে ওরা সমর্থক বাড়ায়, রাতারাতি হয় না। সেই তুলনায় বিএনপি এবং আওয়ামী লীগের যে সমর্থক বাড়ার যে হার, এটা 10 টাইমস বেটার। আমরা ইউনিভার্সিটিতে আসলাম, এখানে গ্রাম থেকে এসে একটা ছেলে এসে হুট করে দেখা গেল জয় বাংলা বলে ফেললো, হুট করে সে বাংলাদেশ জিন্দাবাদ বলে ফেললো, শহীদ জিয়ার ভক্ত হয়ে গেল। কিন্তু রাতারাতি সে রাজাকার হতে চায় না, রাতারাতি সে আলবদর হতে চায় না, রাতারাতি সে খোঁচা খোঁচা দাড়ি রাখতে চায় না। আচ্ছা, আপনি বলেন, আপনি কত সুন্দর করে শেভ করে আছেন, আমরা 3 জন আছেন, আপনি এই আমাদের 3 জনকে যদি বলা হয় আপনার 3 জন দাড়ি রাখবেন, এটা এত সোজা জিনিস না। 3 জন দাঁড়িয়ে রাখবেন, হঠাৎ করে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে, 71 নিয়ে আপনার যে একটা নতুন ন্যারেটিভ আপনাকে বিশ্বাস করতে হবে। ফলে জামাতের যে লোকগুলো, তাদের বডি ওয়াশ, ব্রেন ওয়াশ, মাইন্ড ওয়াশ, এগুলোর জন্য একটা বিরাট প্রকল্প আছে। অ্যাটলিস্ট 12-13 বছর লাগে একটা শিবির থেকে, মোটামুটি 12 বছরের একটা ব্রিডিং টাইম লাগে আর কি, আদারওয়াইজ এটা হয় না। তাহলে আপনি কিভাবে হবে? জি, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সময় শেষ। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএনের সঙ্গে থাকবেন।